দুটো বিষয় বলি। একটা হচ্ছে উপদেষ্টাদের মধ্যে যারা আছেন তারা কি চিন্তা লালন করেন না, এই প্রসঙ্গগুলো কিন্তু আমরা বিভিন্ন সময় বলার চেষ্টা করছি। এবং আজকে আমাদের যে বিক্ষোভ মিছিল ছিল, কেন্দ্র ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের যৌথ কর্মসূচি ছিল বাইতুল মোকাররমের উত্তর গেটে বিকেল 5টায়। সেখানে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সাবেক এমপি, উনি প্রধান অতিথি ছিলেন, সেক্রেটারি জেনারেল সহ অন্যান্য বিশেষ অতিথি কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন। সেখান থেকে আমরা পরিষ্কার যারা গোপালগঞ্জে দায়িত্ব পালনে ছিলেন তাদের ব্যাপারে আমরা প্রত্যাহার করার জন্য বলেছি। এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাপারেও ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দাবি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রত্যাহার করার জন্য। তার মানে আমরা আসলে কোনো অংশটাকে বাদ রেখে এটাকে কোনো যাচাই বাছাই বা কোনো রাগঢাক রেখে আমরা কথা বলিনি। আমরা কথা বলেছি যে এটা জানমালের নিরাপত্তার প্রশ্নে সরকারের দায়িত্ব। সেখানে আমাদের যদি কোনো কনসার্ন থাকতো সেটা সরকার বা প্রশাসন তো আগেই আমাদেরকে জানানোর কথা। যেহেতু তারা এটা জানাননি, সুতরাং সেখানে জানমালের যে কোনো ক্ষয়ক্ষতির দায় দায়িত্ব সরকার এবং প্রশাসনকে বহন করতে হয়। আজকেও আমাদের বিক্ষোভ সমাবেশ ছিল, সেখানে এটা আমরা স্পষ্ট করে আমাদের দাবির কথা বা আমাদের আহ্বান আমরা সরকারের কাছে রেখেছি, জনগণের সামনে উপস্থাপন করেছি। আমি এনসিপি প্রসঙ্গে আসি। অনেকে বলছেন, কেউ এনসিপি কে দায়ী করতেছেন যে এনসিপি বিভিন্ন উস্কানিমূলক আচরণ করেছে। একটি তারা করেছে হচ্ছে সকল জেলায় বা সকল মুভমেন্টে পদযাত্রা বললো, এটাকে মার্চ টু গোপালগঞ্জ বলেছে। তাদের সমর্থিত কেউ গোপালগঞ্জে বিভিন্ন রকম নাশকতা কাজকর্মের কথা বলেছে। কেউ এটিও বলে থাকেন যে তাদের বক্তব্যের বেশিরভাগ জুড়েই আক্রমণাত্মক এবং অন্যান্য বিষয়ে স্লোগান তোলা হয়েছে। আপনি এটা থেকে কি মনে করেন? এনসিপি যা করেছে রাজনৈতিক কর্মসূচি হিসেবে তার মধ্যে আপনি কোনো প্রবলেম দেখেন কিনা? যদি এনসিপি কোনো আইনে লঙ্ঘন করে, সাংবিধানিক কোনো ব্যত্যয় তারা করে, বক্তব্য তাদের মধ্যে কোনো শৃঙ্খলতা থাকে, কর্মসূচি যদি সরকারের সাথে সাংঘর্ষিক হয়, সরকার যদি সেটাকে থ্রেট মনে করে, জনগণের জন্য মনে করে, রাষ্ট্রের জন্য মনে করে, সেটা তো সরকার পদক্ষেপ নেবে। সেটা কি কোনো সাধারণ নাগরিক বা কোনো একটা দল, বিশেষ করে নিষিদ্ধ কোনো দলকে অস্ত্র নিয়ে তাদেরকে হামলা করতে হবে? এটা কি যথার্থ? না, একদমই যথার্থ না। কিন্তু মাসুদ ভাই, আমি অসীম ভাই, এতক্ষণ আমরা অসীম ভাইকে হারিয়ে ফেলেছিলাম কোনো এক অসীমে, কিন্তু আমরা আবার তাকে পেয়েছি, সেজন্য আমরা ব্যারিস্টার অসীমকে শুনতে চাই। তো অসীম ভাইকে আমাদেরকে শুনতে পাচ্ছেন না? আমার একটা ছোট্ট অসীম ভাইকে আবার আমরা লুজ করছি, মানে অসীম ভাইকে আমাদেরকে শুনতে পাচ্ছেন এখন? এখন শুনতে পাচ্ছি, এই মুহূর্তে শুনতে পাচ্ছি। জি, না, অসীমকে রেখে আমি একটা কথা বলতে চাই যে মাসুদ ভাই, আপনি কি মনে করেন যে এনসিপির এই কার্যক্রম বা এই রাজনৈতিক কার্যক্রম, সেটি এনসিপির রাজনৈতিক কার্যক্রম সেটি সঠিক ছিল? মানে গোপালগঞ্জে যে তাদের রাজনৈতিক কার্যক্রম সেটি সঠিক ছিল বলে মনে করেন কিনা? দেখেন, আমার সঠিক মনে করা না করা খুবই গুরুত্বপূর্ণ মাসুদ ভাই, খুবই গুরুত্বপূর্ণ। কেন আমি এটা বলতেছি, মানে অসীম ভাই বলাটা গুরুত্বপূর্ণ, সেইটা হচ্ছে দলের সিদ্ধান্ত নেওয়ার জায়গা থেকে না। কিন্তু আপনাকে এবং ব্যারিস্টার অসীম ভাইকে আমি অনেকদিন ধরে চিনি, যে আপনাদের মতামত আমার কাছে এবং আমাদের দর্শকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি মনে করেন যে এনসিপির রাজনৈতিক কার্যক্রমটা সঠিক ছিল কিনা? মানে মার্চ টু গোপালগঞ্জ, তাদের ওখানে যাওয়া, আওয়ামী লীগ কি করছে সেটা নিয়ে আমি আসলে প্রশ্ন তুলতে চাই না। দুটো জায়গা, একটা হচ্ছে প্রশাসন আর একটা হচ্ছে সাধারণ মানুষ, যাদের কাছে তারা তাদের কর্মসূচি প্লেস করছেন, তারা ঠিক করবেন যে তারা ঠিক করছেন না ব্যাঠিক করছেন। একটু অসীম ভাইয়ের কাছে যাই, অসীম ভাইয়ের কাছে গিয়ে আবার আমি ফিরে আসবো। আমি প্রশ্নটা একটু আপনার কাছে রিস্ট্রাকচার করি। যেমন ধরেন, একটি রাজনৈতিক দল হিসাবে এনসিপি বাংলাদেশের 63টা জেলায় যাবে, 64 নম্বর জেলায় যাবে না, বা কোনো কারণে গোপালগঞ্জে না গিয়ে তাদের ফরিদপুর চলে যেতে হবে বা যশোর যেতে হবে, সেটাতে আমি বিশ্বাস করি না। আমি মনে করি রাজনৈতিক দল হিসেবে তাদের সেখানে যাওয়ার অধিকারও আছে, তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করারও তাদের মানে তারা এটা করতেই পারে। আমি শুধু জানতে চাই, জনাব শফিকুল ইসলাম মাসুদ ব্যাপারটাকে ঠিক মনে করেন কিনা, তারা যেভাবে রাজনৈতিক কর্মসূচিটা নিয়েছে, নামটা যেভাবে নিয়েছে, সেই পুরো প্রক্রিয়াটাকে সমর্থন করেন কিনা। কেন আমি প্রশ্ন করতেছি সেটার একটা কারণ আছে। আমি একটু ব্যারিস্টার নাসিরউদ্দিন ওসীমের কাছে একটু ঘুরে আসি। আমাদের দর্শকরা অপেক্ষা করতেছেন আপনার মন্তব্যের জন্য। আমরা মাসুদ ভাইয়ের কাছে স্পেসিফিক কয়েকটা প্রশ্ন রেখেছিলাম, যে গোপালগঞ্জে যে ঘটনা ঘটলো সেটাতে প্রশাসনের ব্যর্থতা দেখেন কিনা, প্রশাসনের দায় দেখেন কিনা, এনসিপির এই রাজনৈতিক কার্যক্রমকে সঠিক বলে মনে করেন কিনা, যে রাজনৈতিক কার্যক্রমটা গোপালগঞ্জে। আমরা আন্দোলন নিয়ে প্রতি সপ্তাহে দুবার অন্তত আপনার স্কাইপিতে আমরা একসঙ্গে কিন্তু সংযুক্ত হতাম, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের কর্মপন্থা নিয়ে বা অগ্রগতি নিয়ে। তো আমি সেদিক থেকে বলবো যে আমি ভাগ্যবান যে আজকে ঠিকানার খালেদ মহিউদ্দিন সাহেবের ঠিকানাটা আমি পেয়েছি বহু বছর পরে, এবং ওনার মাধ্যমে দর্শক শ্রোতাদের কাছে পৌঁছাতে পারছি, এটাও একটা গৌরবের বিষয় আমার কাছে। কিন্তু সবচেয়ে বড় গ্লানি করে যে বিষয়টা, সেটা হচ্ছে যে 16ই জুলাই যখন আবু সাঈদ কিংবা চট্টগ্রামের ওয়াসিম আকরাম শহীদ হয়েছেন, সেদিন কেন আমি গোপালগঞ্জকে মেনে নিলাম? আপনার মুসলমানদের কেবলা তো হলো গিয়ে আপনার সৌদি আরব, বাংলাদেশ আওয়ামী লীগের কেবলা হচ্ছে যে গোপালগঞ্জ। আমি প্রথম কথাটাই মনে করি যে রাজনৈতিক দল হিসেবে যে কোনো বড় রাজনৈতিক দল কিংবা পুরনো রাজনৈতিক দল দায়িত্বশীলতার পরিচয় যদি দেন, তাহলে তারা সব সময় অ্যাভয়েড করবেন গোপালগঞ্জের মতো একটা জেলাকে বাদ দিয়ে তাদের কর্মসূচি শুরু করা। আমি একথা বলছি না যে আমার কর্মকাণ্ড কি তাহলে বাংলাদেশে ওই গোপালগঞ্জ পর্যন্ত বাদ দিয়ে রেস্ট্রিক্টেড না। 68,000 বর্গমাইলের এই বাংলাদেশে প্রত্যেকের সমান অধিকার আছে। আমরা প্রত্যেকেই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বর্গ ইঞ্চিতে আমাদের অধিকার আছে, কিন্তু বিষয়টা সে জায়গাতে না, এখানে আবেগের একটা বিষয় কাজ করে। এখন আমি যদি মনে করি
যে এই যে দায়িত্বহীনতা কিংবা দায়িত্বশীলতার পরিচয় দেবার কথা, সেটা কি শুধু এককভাবে গোপালগঞ্জের প্রশাসন যথেষ্ট ছিল? আমি মনে করি নিঃসন্দেহে না। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সে সময়ও কিন্তু 15 বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে কোন জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা থানা ঘেরাও করে রেখেছিল। তার কারণটা ছিল কিরকম? সাংগঠনিক যে শক্তি, অবস্থান এবং অবকাঠামো জেলার সমস্ত কিছু মিলিয়ে দেখা গেছে যে পুলিশ প্রশাসন কিংবা অন্যান্য যে সমস্ত আইন প্রয়োগকারী সংস্থা ছিল, তারাও দেখা যাচ্ছে যে পেরে উঠতো না। আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি মনে করতেছেন যে এনসিপি আসলে এই প্রোগ্রামটা 16 জুলাই না করলে ঠিক হইতো, নাকি কখনোই না করলে ঠিক হইতো? মানে এনসিপির এটা করাই উচিত হয় না, আমি একটু আসি। এনসিপি করতে পারতো। দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু 5ই আগস্ট 2024 অব্যবহিত পরে একটা প্রোগ্রাম করেছিল, যেখানে স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট জিলানিকে আপনার ন্যাক্কারজনক নগ্নভাবে হামলা করা হয়েছে। তার শিশু সন্তান, তার স্ত্রী, তাদেরকে আমি হসপিটালে দেখতে গেছি। তারাও কিন্তু মারাত্মকভাবে আপনার জখম হয়েছিল, তারাও কিন্তু হত্যাকাণ্ডের শিকার হতে পারত। আমি সে কারণেই বলছি যে গোপালগঞ্জ জায়গাটা আওয়ামী লীগের জন্য কেবলা, আওয়ামী লীগের। তো সেক্ষেত্রে অবশ্যই এনসিপির তো অধিকার আছে যে কোনো জায়গায়, যে কোনো রাজনৈতিক দলের যে নিষিদ্ধ না, সে সেখানে যেতে পারবে। এখন আপনি যদি বলেন যে নিষিদ্ধ আওয়ামী লীগ তাদেরকে আক্রমণ করেছে, না গোপালগঞ্জের অধিবাসীরা আক্রমণ করেছে, এটা একটা বিতর্কের বিষয়, ডিবেটের বিষয়। ঠিক আছে, মানে স্বেচ্ছাসেবক দলের লোকে একজন নিহত হয়েছেন, গোপালগঞ্জের ক্ষেত্রে আওয়ামী লীগের বিশেষ রকম শক্তি এবং আবেগের জায়গাও রয়েছে। তো সেই ক্ষেত্রে কি এনসিপির এই কর্মসূচিটা না করাই উচিত ছিল? মানে এটা করাটাই ঠিক হয়, অ্যাভয়েড করতে পারতেন না, ওনারা করতে পারতেন। এবং আপনি চাইতেছেন যে গোপালগঞ্জ, আমি আপনাকে বলি, না আমি আপনাকে একটা উদাহরণ দেই। বিএনপি কিন্তু তারপরে অনেকগুলো প্রোগ্রাম করেছে, সেখানে সেলিমুজ্জামান, শামা ওবায়েদ সহ বিএনপির এমনকি ছাত্র দলের পক্ষ থেকে ইন্ডিভিজুয়ালি প্রোগ্রাম করেছে। এটা আপনার পর্যায়ক্রমে সম্ভব। একটা কথা বলি যে এনসিপি করেছেন যারা অপেক্ষাকৃত তরুণ ভাই বোনরা, আমি তাদেরকে সাধুবাদ জানাই। তারা যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আমি সবসময় চেয়েছিলাম যে অঙ্কুরেই যেন কেউ ঝরে না পড়ুক, কিন্তু ওনাদের কর্মকাণ্ডটা দেখে মনে হয়েছে যে ওনাদের প্রত্যাশার থেকে প্রাপ্তিটা এত বেশি হয়ে গেছে যে ওনাদের অবস্থাটা অনেক সময় যে গায়ে মানে না আপনি মোড়ল, এমন ধরনের একটা না না, কিন্তু অসীম ভাই আপনারা তো মোড়ল, ওরা তো গায়ে মারে না আপনি মোড়ল, আপনারা তো মোড়ল। কিন্তু জিনিসটা আমি বলতেছি যে ওরা যখন আক্রান্ত হইল বা এই জিনিসটা নিয়ে ওরা যে আক্রান্ত হয়েছে, এটা যে বিএনপি স্বীকার করছে, মানে আমি তর্কের জায়গাটা না, বিএনপির নিন্দা বলছে, বিবৃতি দিছে, যথাসময়ে পাশে থাকার কথা বলছে, এটা সবকিছু ঠিক আছে। কিন্তু গোপালগঞ্জে যখন তারা আক্রান্ত হয়, আপনাদের ওইখানে কিন্তু একটা সিস্টেমেটিক একটা ফোর্স আছে, সিস্টেমেটিক একজন সমর্থক বাহিনী আছে, তারা কেউ গিয়া কিন্তু এনসিপির পাশে এসে দাঁড়ায় নাই। এইটা কেন? কারণ হচ্ছে আপনারা এনসিপির অপছন্দ করেন। আমি আপনাকে বলি, অপছন্দের কোনো বিষয় না, অপছন্দের কোনো বিষয় এখানে কিন্তু নেই। আমি একটা কথা বারবার বলেছি এবং আমাদের দল থেকেও বলা হয়েছে যে তারা বয়সে অপেক্ষাকৃত ভাবে তরুণ, রাজনৈতিক দল হিসেবে তারা নবীন, তাদের অভিজ্ঞতার আরো প্রয়োজন আছে। সে জায়গাতে তাদের অ্যাওয়ারনেসটা জাগানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আমি বারবার বলেছি। এমনকি আমাদের দলের কোন সিনিয়র নেতা যদি তাদেরকে কটাক্ষ করে কোনো কটু মন্তব্য করে থাকেন, সেখানে আমি বলেছি যে আমাদের সংযমের পরিচয় দেওয়া উচিত, তাদেরকে উৎসাহ জাগানো উচিত। তাদের সঙ্গে আমাদের ডিফারেন্সটা কোথায়? বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে আমাদের ডিফারেন্সটা কোথায়? আসেন না সবাই একসঙ্গে তো আন্দোলন করেছি দীর্ঘ 16-17 বছর। তাহলে আপনার 16-17 মাসের জন্য এক জায়গায় বসে ফেসিস্টকে মোকাবেলা করার জন্য, কিংবা ফেসিস্ট যেন সুযোগ না পায়, সমৃদ্ধ একটা বাংলাদেশ আইনের কারণ হচ্ছে কি জানেন অসীম ভাই, কারণ হচ্ছে আপনারা যেহেতু বুঝে ফেলছেন যে আপনারা ক্ষমতায় যাবেন, সেই জন্য আপনারা কাউকে আর এখন ঠিক সমান মর্যাদা দিতে চান না। আপনারা তাদেরকে কারো সহযোগী, কারো সহকারী না। খালেদ ভাই, না, তাই বিএনপি ভুল। এই আমি আপনাকে একটা কথা বলি, দেখুন 5ই আগস্ট যদি এদেশে না হতো, তার আগে কিন্তু রাষ্ট্রধর্মের 31 দফা সংস্কার কর্মসূচি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব যুগপৎ আন্দোলনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছেন। 2016 সালে আমার দলের নেত্রী রূপকল্প 2030 দিয়েছিলেন। 27 দফা কর্মসূচি বিএনপির একক কর্মসূচি ছিল। সেখানেও কিন্তু আপনার যে সরকার গঠনের যদি সুযোগ পায়, জনগণ যদি পছন্দ করে, তাহলে যুগপৎ আন্দোলন বলেন, গণতান্ত্রিক আন্দোলন বলেন, ফেসিস্ট বিরোধী আন্দোলন বলেন, সেই আন্দোলনের প্রত্যেকটা শরিক দলকে নিয়ে জাতীয় সরকারের প্রস্তাবনা আমার দলের নেতা জনাব তারেক রহমান সাহেব দিয়ে